আসসালামু আলাইকুম। শুভ রাত্রি, সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে আমরা এতদিন আমরা আসলে শর্ট কেস নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আসলে আমরা লং কেস হিসেবে আসলে প্রফেশনাল পরীক্ষাতে ফাইনাল ইয়ারে আসলে লং কেসে কিভাবে আসলে আমরা জিনিসটা আমরা স্যারকে প্রেজেন্ট করব বা কিভাবে আমরা আসলে জিনিসটা লিখবো আসলে সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। তাহলে আমরা আসলে অ্যাজ এ হোল আসলে আমাদের যখন সার্জারিতে আসলে যখন লং কেসগুলো থাকে সেটা কিন্তু আসলে মানে আমরা কিন্তু যতটা ভীতিকর আসলে কিন্তু লং কেসটা কিন্তু অনেকটা সহজ। আমাদের শর্ট কেসটা আসলে যত না আসলে আমরা যতটা কঠিন তার চেয়ে কিন্তু শর্ট কেসটা অনেক সহজ। এই জন্য আমরা বলতেছি যে আসলে শর্ট কেসটা যতটা আমাদের গুরুত্ব দিয়ে আমাদের আসলে এক্সামিনেশন করতে হয় স্যারদের কাছে একটা নির্দিষ্ট একটা টাইম পিরিয়ডে, লং কেসটা কিন্তু একটু টাইম পাওয়া যায় এবং একটা আমাকে সুন্দর করে জিনিসটা আসলে আমাকে লিখতে হবে। আমাদের আমরা যেভাবে একটা খাতা দেওয়া হয় একটা সাধারণত 40 মিনিটসের মতো টাইম পাওয়া যায় এবং এটা সুন্দর করে স্যারদের কাছে আসলে আবার একটা প্রেজেন্ট করতে হয়। আসলে যে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা কিভাবে প্রেজেন্ট করব এবং কিভাবে লিখবো সেটা আসলে আজকে আমরা এই ক্লাসে আসলে আমি একটু বলার চেষ্টা করব। আমরা একটা টপিকস হিসেবে আসলে কার্সিনোমা স্টোমাক লিখেছি, ঠিক আছে। অ্যাজ এ হোল আমি কিছুটা টপিকস আমরা দিয়েছি, কিন্তু আমরা অ্যাজ এ হোল একটা ক্লাসে আসলে কিভাবে প্রেজেন্ট করতে হয় বা কেসটা আসলে কিভাবে প্রেজেন্ট করতে হবে, আসলে স্যাররা যখন প্রেজেন্ট ইওর কেস বলে আসলে কোনটা বলতে হবে, যে আসলে একটা হিস্ট্রি তো আসলে অনেক বড়, ঠিক আছে। একটা লং কেসে যখন হিস্ট্রিটা অনেক বড় কিন্তু আমাকে কিন্তু একটা টাইম লিমিট আছে, সেই লিমিটেড টাইমে কিন্তু আমাকে কাজটা করতে হবে, তাহলে আমাকে কিন্তু পুরো হিস্ট্রিটা স্যারকে বলা যাবে না। এবং আমরা চেষ্টা করব যে যাতে একটা স্যালিয়েন্ট ফিচার অর্থাৎ তার জিস যে কথাটা এবং যেটার মাধ্যমে আমার কেসটা রিপ্রেজেন্ট করে এবং তার ডিজিজটা আমাকে আমি যাতে বলতে পারি যে ডিজিজটা যাতে রিফ্লেক্ট করে সেইভাবে কনসাইজ ওয়েতে স্যারকে প্রেজেন্ট করতে হবে। তাহলে আসলে শুরু করি আসলে আমরা একটা লং কেস আসলে কিভাবে লিখতে হয় এবং কিভাবে বলতে হবে সেটাই আসলে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসলে একটা লং কেসে আসলে আমরা যেটা থাকে যেটা মেইনলি আসলে একটা পার্টিকুলারস অফ দা পেশেন্ট যেটা থাকে, যেটা সবকিছুই আসলে আমরা নেম, এজ, সেক্স, অকুপেশন, ম্যারিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, the date of admission, date of examination, এগুলো আসলে একটা ইন জেনারেল আসলে লিখতে হয়। তারপরে আসলে কিছু আমরা জিনিস আসলে থাকে যে আমরা বেড নাম্বার, তারপর ওয়ার্ড নাম্বার, ঠিক আছে, এটা সাইডে আমরা অনেক সময় খাতায় আমরা লিখে রাখি এবং প্রতিটা কিন্তু ইম্পর্টেন্স আছে। একটা নেমের কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, আইডেন্টিফিকেশন, একটা এজের ইম্পর্টেন্স আছে, একটা এজ দিয়ে আসলে কোন ডিজিজটা আসলে রিফ্লেক্ট করবে, একটা বয়সকালে যে পেশেন্টকে যে ডিজিজটা রিফ্লেক্ট করবে, একটা কম বয়সের একটা চিলড্রেন বা একটা মিডিল এজের পেশেন্টের সেই ডিজিজটা কিন্তু প্রেজেন্ট করবে না। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় আমাদের রাখতে হবে যে যখন আমরা স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে যে এই যে আমরা তুমি কষ্ট করে হিস্ট্রিটা লিখলা, এটার আসলে ইম্পর্টেন্স কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং হিস্ট্রি, এই কোশ্চেনটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে থাকে যে এই যে তুমি একটা লং কেসে এত কষ্ট করে একটা হিস্ট্রি লেখলা, তাহলে হিস্ট্রি লেখার ইম্পর্টেন্স কি। তাহলে হিস্ট্রি লেখার ইম্পর্টেন্সের মধ্যে প্রথম যে কথাটা আসবে এটার একটা ডকুমেন্টেশন। তাহলে এটা ডকুমেন্টেশন করতে হবে এবং ফর দা সেক অফ ফার্দার রিসার্চ এবং অডিট, তাহলে এই কথাটা আমাকে বলতে হবে। তাহলে প্রথম যে কথাটা একটা হিস্ট্রির মাধ্যমে আসলে আমরা একটা পেশেন্টের একটা এন্ড রেজাল্ট অর্থাৎ তাকে যে আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি, ট্রিটমেন্ট দিচ্ছি, সেটার একটা ভাইটাল কম্পোনেন্ট। এই জন্য বলে যে কোন একটা ডিজিজ ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের তার 60% হলো হিস্ট্রি। তাহলে হিস্ট্রি টেকিং এর যে প্রথম যে ইম্পর্টেন্সটা সেটা হলো ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের একটা ভাইটাল কম্পোনেন্ট, সেটা হলো হিস্ট্রি রাইটিং। তারপরে যেটা বললাম আমরা ডকুমেন্টেশন, এবং ডকুমেন্টেশন না হলে কিন্তু আমরা এই পেশেন্টকে বা পেশেন্ট গুলাকে আমরা ফার্দার যে আমরা অডিট করব সেটা কিন্তু আমরা করতে পারবো না। একটা ডকুমেন্টেশন না থাকলে আমাদের কিছু মেডিকো লিগাল পারপাসে কিন্তু আমাকে হিস্ট্রি রাইট করতে হবে, কারণ ফার্দার কোনো কারণে যদি দেখা যায় যে পেশেন্ট ক্লেম করে আমার ভুল চিকিৎসা করছে, সেটা কিন্তু ডকুমেন্ট না থাকে, ডকুমেন্টেশন না থাকে, সেটা কিন্তু আমরা এই হিস্ট্রি রাইটিং যদি না করি তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারবো না। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং হিস্ট্রি, তাহলে আমরা কি বলবো? তো প্রথম কথা হলো একটা
ভাইটাল কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্টের একটা ভাইটাল কম্পোনেন্ট, সেটা হলো হিস্ট্রি রাইটিং। কারণ হিস্ট্রি রাইটিংটার মাধ্যমে অর্থাৎ হিস্ট্রির মাধ্যমে কিন্তু আমরা একটা ডিজিজের প্রায় দেখা যাচ্ছে যে 60% কম্পোনেন্ট ম্যানেজমেন্টের পেশেন্টের। তাহলে একটা ম্যানেজমেন্টের একটা ভাইটাল কম্পোনেন্ট হলো হিস্ট্রি রাইটিং। তারপরে যেটার মাধ্যমে আমরা ফার্দার পেশেন্টকে কি ট্রিটমেন্ট দিতে পারবো। তারপর কি বললাম ডকুমেন্টেশন, তাহলে একটা ডকুমেন্টেশন থাকলে ফার্দার যে অডিট করতে পারবো এবং সাবসিকুয়েন্টলি তার যে পিটফল গুলা পেশেন্ট ম্যানেজমেন্ট যে কোনো পিটফল হয়েছে কিনা অডিট পারপাসে আমাদের কি আমাদের হিস্ট্রি রাইটিং করতে হবে। আর যেটা বললাম মেডিকেল পারপাস। ঠিক আছে, তাহলে দিস আর দ্য ইম্পর্টেন্স অফ রাইটিং হিস্ট্রি। আর আমরা বললাম একটা নেম, এজ, তারপরে যে মেল ফিমেল, অর্থাৎ সে একটা মেলে যে ডিজিজটা চিন্তা করবো, ফিমেলে অনেক সময় সেই জিনিসটা আমরা নাও চিন্তা করতে পারি। তো অকুপেশনের উপরে অনেক ডিজিজ আসলে নির্ভর করে। দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা মাইন ওয়ার্কার, ঠিক আছে, তাদের দেখা যায় যে বা যারা পেইন্টার, ঠিক আছে, তাদের কিন্তু দেখা যায় যে ব্লাডার কার্সিনোমা হয়ে থাকে। তাহলে একটা যারা দেখা যাচ্ছে অনেক লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে কাজ করে তাদের ভেরিকোজ ভেইন হয়, ঠিক আছে, স্পেশালি যারা দেখা যাচ্ছে যে যারা ট্রাফিক পুলিশ, তাদের দেখা যাচ্ছে যে ভেরিকোজ ভেইন হওয়ার চান্স থাকে। তাহলে এগুলো কিন্তু আমাদের প্রতিটার একটা ইম্পর্টেন্স আছে। তারপরে দেখেন যে অ্যাড্রেস সার্চ করে আসলে অ্যাড্রেসটা লিখলাম, এখানে অ্যাড্রেসের কোনো গুরুত্ব আছে? অবশ্যই কিছু কিছু ডিজিজ আছে যেখানে কিন্তু অ্যাড্রেসের সাথে আমাদের ইম্পর্টেন্ট। স্পেশালি আমরা জানি যে আমাদের দেখা যাচ্ছে যে আয়রন ডেফিসিয়েন্সি গয়টা যেটা হচ্ছে, যেটা রংপুর এলাকায়, ঠিক আছে, ঠিক এলাকায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এখানে রিমোট যেটা সাগর থেকে অনেক দূরে দেখা যাচ্ছে যে সেটা আয়োডিন, যাদের মাটিতে বা পানিতে আয়োডিন কম থাকে, তাহলে আয়োডিন ডেফিসিয়েন্সি গয়টার হতে পারে। তাহলে ওইটা একটা কিন্তু ইম্পর্টেন্স আছে, ঠিক আছে। তারপরে একটা ডেট অফ অ্যাডমিশন, এটা একটা যেহেতু একটা ডকুমেন্টেশন একটা ইম্পর্টেন্ট, এক্সামিনেশন কখন করা হয়েছে সেটাও একটা ইম্পর্টেন্স আছে। তাহলে এভাবে করে কিন্তু স্যাররা এই যে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে, যে তুমি যখন হিস্ট্রিটা যখন আমরা খাতায় লিখবো। তাহলে এরপরের কম্পোনেন্টটা হলো চিফ কমপ্লেন। তাহলে আমরা আসলে একটা সি স্টোমাকের আসলে চিফ কমপ্লেন অনেক ভাবে হতে পারে, ঠিক আছে। এখানে একটা আসলে আমরা একটা দাঁড় করিয়েছি যে এটাই হবে এমন কোনো কথা নাই। তাহলে আমরা একটা চিফ কমপ্লেন হিসেবে যখন আসবে একটা কার্সিনোমা স্টোমাক, যখন আমরা চিন্তা করব আসলে এটা অনেক ভাবে প্রেজেন্ট করে, এটা আর্লি কেস নাকি এটা লেট কেস, ঠিক আছে, সেটাও কিন্তু অনেক সময় আমাদের ভ্যারি করবে ফর চিফ কমপ্লেনে। তাহলে আমরা এখানে একটা আসলে এমন একটা চিফ কমপ্লেন দাঁড় করিয়েছি যেটা দেখা যাচ্ছে একটা অ্যাবডোমেনে আসলে একটা ডিসকমফোর্ট, এখানে আসলে পেইনও অনেক সময় থাকে একটা লেট ফিচার হিসেবে কার্সিনোমা স্টোমাকে। কিন্তু সাধারণত দেখা যাচ্ছে যে একটা অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এবং ফুলনেস থাকে আফটার টেকিং মিল, ঠিক আছে। তারপরে তার একটা যে কোনো একটা যে আমরা বলেছি যে আমরা আসলে পেশেন্টের কাছে যখন আমরা চিফ কমপ্লেন গুলা প্রেজেন্ট করব তার কিছু ক্রাইটেরিয়া আমাকে মেনটেন করতে হবে। তাহলে চিফ কমপ্লেন যখন আমরা লিখবো একটা ক্রোনোলজি আমাকে মেনটেন করতে হবে। সাধারণত আমরা ডিউরেশনের ক্রোনোলজি হিসেবে আসলে আমরা চিফ কমপ্লেন গুলা লেখার চেষ্টা করি, যেটা যে কমপ্লেনটা তারকে বার্নিং ইস্যু করতেছে, যেটা সবচেয়ে লংগেস্ট ডিউরেশন, সেইভাবে কিন্তু অর্থাৎ আমরা ক্রোনোলজিটা আমরা আসলে মেনটেন করি। তাহলে অর্থাৎ ডিউরেশনটা সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের যেটা সবচেয়ে লং ডিউরেশন সেটা আসলে আমরা 1 নম্বরে রাখতেছি। তারপরে অকেশনাল ভমিটিং ফর 3 মান্থ দেখা যাচ্ছে, আর জেনারেলাইজড উইকনেস এন্ড ওয়েট লস ফর লাস্ট 3 মান্থস। তাহলে দেখেন এই যে আমরা একটা চিফ কমপ্লেন দাঁড় করালাম, যে তিনটা কমপ্লেন আমরা দেখতে পাচ্ছি। তাহলে চিফ কমপ্লেন যখন আমরা রাইট করব সেটা কিন্তু যে পয়েন্ট দিয়ে লিখতে হবে 1 2 3 এভাবে পয়েন্ট আকারে লিখতে হবে 1 নাম্বার, আর দিস শুড বি পেশেন্ট ওন ল্যাঙ্গুয়েজ। তাহলে চিফ কমপ্লেনটা যখন আমরা লিখবো এটা চেষ্টা করব যে আমরা পেশেন্টের যে অর্থাৎ এখানে আমরা ট্রাই টু অ্যাভয়েড দা মেডিকেল টার্ম। তাহলে এই কথাগুলো দেখেন এখানে আমরা কিন্তু একটু চেষ্টা করেছি যে যাতে মেডিকেল টার্মগুলো অর্থাৎ পেশেন্ট যেই ভাষায় বলে সেই ভাষায় কিন্তু লিখতে হবে। আর যেটা হলো যে সাধারণত দেখা যাচ্ছে যে 2টা কি 3টা আমাদের চিফ কমপ্লেন হবে, 4টাও হতে পারে, কিন্তু এর বেশি কিন্তু আমরা লেখার চেষ্টা করব না। তাহলে বুঝে যাবে যে আসলে আমি পেশেন্ট থেকে যে তার যে বার্নিং যে ইস্যুটা সেটা কিন্তু আমি প্রেজেন্ট করতে পারতেছি না, এটা কিন্তু তখন আমার এই হিস্ট্রি টেকিংটা তখন অনেক উইক হয়ে যাবে। তাহলে আমাকে যখন চিফ কমপ্লেন গুলো আমরা লেখার চেষ্টা করব কিছু ক্রাইটেরিয়া মেনটেন করব, যেটা আমরা বললাম 1 নম্বর কথা হলো পেশেন্ট ওন ল্যাঙ্গুয়েজ। সাধারণত আমরা ডিউরেশনের যে ক্রোনোলজিটা সেটা লং ডিউরেশন সেটা আমরা 1 নম্বর রাখার চেষ্টা করব, এটা সব পয়েন্ট আকারে লিখবো। এটা সাধারণত 2টা কি 3টা আমাদের চিফ কমপ্লেন হবে, একটাও হতে পারে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা 4টার বেশি কিন্তু লেখার চেষ্টা করব না। এই কথা আমাদের মনে রাখতে হবে। তাহলে আসেন যে আমাদের যখন চিফ কমপ্লেনের মধ্যে আসলে যে আমরা বলতেছিলাম যে একটা কার্সিনোমা স্টোমাকের ক্ষেত্রে
আমাদের আসলে যেটা আর্লি অ্যাসিম্পটোমেটিক পেশেন্টটা আমাদের আসতে পারে, যেটা সিম্পটোমেটিক, আর্লি সিম্পটোমেটিক, অ্যাডভান্স বা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে এবং বিভিন্ন মেটাস্টেটিক ফিচার নিয়ে সেটা আমাকে আসতে পারে। তারপরে পেইন বা ডিসকমফোর্ট, যেটা আমাদের পেশেন্টের এখানে আমরা বললাম ওয়েট লস, বা একটা অনেক সময় পেশেন্ট বলতে পারে যে আমার পেটে এখানে একটা চাকা আছে, সেভাবে নিয়েও প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এটা মানে যখন যেই পেশেন্টের যে ফিচারগুলো, মানে অনেকগুলো আসলে একটা কার্সিনোমা স্টোমাকে তো আসলে অনেক ফিচার থাকে, আসলে পেশেন্টের যে জিনিসগুলা আছে সেগুলো আমাকে একটা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্ট একটা ডিজিজকে রিফ্লেক্ট করতেছে, তাহলে যখন আমরা যে তিনটা কথা দিয়ে যখন আমরা বুঝাতে চেষ্টা করলাম একটা ওয়েট লস আছে, জেনারেলাইজ উইকনেস আছে, আসলে তো বোঝা যাচ্ছে যে যখন এই চিফ কমপ্লেন্টটা কিন্তু একটা হার্ড অফ দ্য হিস্ট্রি, তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন যখন আমরা একটা চিফ কমপ্লেন্ট যখন আমরা বলবো, তাহলে যাতে বোঝা যায় যে একটা ডিজিজকে কিন্তু আমরা একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, তাহলে একটা বিনাইন কেসে তার একটা তো ওয়েট লস হওয়ার চান্স কম। ঠিক আছে, তারপর তার দেখা যাচ্ছে একটা ভমিটিংও আছে, তারপর একটা আপার অ্যাবডোমিনাল ফুলনেস এবং ডিসকমফোর্ট পাচ্ছে সে আফটার টেকিং মিল, তাহলে অনেকগুলা কথা কিন্তু এখানে আছে যেটার মাধ্যমে আমরা একটু রিফ্লেক্ট করার চেষ্টা করেছি, যাতে পেশেন্টের একটা ম্যালিগনেন্সি বা একটা স্টোমাকে কোনো একটা প্যাথোলজি হিসেবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। তাহলে এভাবে করে কিন্তু আসলে হিস্ট্রিটা আসলে পেশেন্ট কিন্তু অনেক কথা বলে, সেই কথাগুলো থেকে আমাকে তার জিস্ট কথাটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এটাই হলো একটা আমাদের হিস্ট্রি রাইটিং এর একটা বিউটি। তাহলে আমরা চেষ্টা করব কিভাবে কি করতে হয়। এরপর আসে যে আমাদের চিফ কমপ্লেনের পরে আমরা আসবো আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। তাহলে এখন যখন হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা যখন আমরা লিখবো, তখন আসলে এটা কিভাবে লিখতে হবে, তাহলে যখনই এখানে আমি একটা রুলস আমরা সবসময় ফলো করার চেষ্টা করব, যেমন শর্ট কেসে আমরা বলেছি রুল অফ থ্রি, ঠিক লং কেসে কিন্তু আমাদের রুল অফ থ্রি আমাকে ফলো করতে হবে। তাহলে যে কোনো শর্ট কেসে যেমন আমাদের ছিল তিনটা রুল অফ থ্রি ছিল, তাহলে লং কেসের ক্ষেত্রেও কিন্তু আমাকে রুল অফ থ্রি ফলো করতে হবে। তাহলে রুল অফ থ্রি জিনিসটা কি, তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে এটা কিন্তু আমাকে যখন আমরা লিখবো, তখন রুল অফ থ্রি জিনিসটা হলো যে আমরা একটা ডিজিজ অর্থাৎ আমাকে একটা প্রফেশনাল ডায়াগনোসিস কিন্তু আমার মাথায় থাকতে হবে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। এরপরে কি আমাকে একটা ডিডি, অর্থাৎ যে আমাকে যে ওই ডিজিজটাই হবে তা কিন্তু না, আমাকে কিন্তু ডিডি এক্সক্লুড করার জন্য কিছু ইনপুট, অর্থাৎ তাকে কিছু আমরা পজিটিভ কিছু হিস্ট্রি এবং নেগেটিভ কিছু হিস্ট্রি পেশেন্টের কাছ থেকে আদায় করে নিতে হবে। আর লাস্ট কম্পোনেন্টটা কি, লাস্ট কম্পোনেন্টটা হলো যে অনেক সময় যে আমাকে ওই ডিজিজটাই যে আমার থাকবে তা না, ওকে অনেক সময় ওই ডিজিজ থেকে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে, তাহলে কোনো কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাকে কিন্তু এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করতে হবে। তাহলে দেখেন এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যখন আমরা আসব, তখন রুল অফ থ্রিটা হলো আমরা বললাম যে একটা প্রফেশনাল ডায়াগনোসিস আমাকে মনে রাখতে হবে, এবং এর সাথে সাথে আমাকে ডিডিও কিন্তু এক্সক্লুড করার জন্য তার কম্পোনেন্ট অর্থাৎ হিস্ট্রি এখানে উল্লেখ করতে হবে। আর লাস্টে যেটা বললাম যে ডিজিজটা আমার প্রফেশনাল ডায়াগনোসিস আমি চিন্তা করেছি সেই ডিজিজের মধ্যে আছে না, সেই ডিজিজ থেকে আরো কোনো ফার্দার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। তাহলে আসে যে আমরা এখানে একটু নরমালি যে একটা প্যাটার্ন আমরা চেষ্টা করি, অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট স্টেটমেন্ট, হি ওয়াজ রিজনেবলি ওয়েল 6 months back, then he developed abdominal discomfort and fullness after taking meal. এখন আমাদের দেখেন এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কিন্তু আমরা মেডিকেল টার্মগুলো ইউজ করতে পারবো, এবং আমাদের যে কমপ্লেন্ট গুলো আছে সেই কমপ্লেন্ট গুলাকে আমাকে কিন্তু ইলাবোরেট করতে হবে। তারপরে দেখে যে ডিসকমফোর্টটা গ্র্যাজুয়ালি by the day the discomfort is increasing and feeling dull aching pain in the epigastrium। তাহলে দেখেন আস্তে আস্তে যে আমাদের চিফ কমপ্লেন্ট গুলো ছিল সেগুলোকে কিন্তু আস্তে আস্তে আমরা ইলাবোরেট করার চেষ্টা করতে হবে। তাহলে সবগুলা আমাদের কথাগুলোকে একদম প্রপারলি ইলাবোরেট করতে হবে। তাহলে দেখেন এই যে আমরা এখানে একটা পেইন বললাম, পেইনটা কেমন ডাল একই, তাহলে এখানে দেখেন আমাদের একটা ডিডি হিসেবে কিন্তু এমন একটা অ্যাবডোমিনাল পেইন, ডিসকমফোর্ট বা ফুলনেস, অনেক সময় কিন্তু পেপটিক আলসার ডিজিজও দেখা যায়। তাহলে ওই পেপটিক আলসার ডিজিজ থেকে এখানে আমরা পৃথক করতে পারতেছি কিভাবে, এটা হলো ডাল একই নেচার। কিন্তু যদি পেপটিক আলসার হয়ে থাকতো, তাহলে দেখেন আমাদের প্রফেশনাল যে আমাদের ডায়াগনোসিস থেকে যখন ডিজিজে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যখন আমরা চিন্তা করতে থাকবো, তখন কিন্তু সারা জিজ্ঞেস করবে যে এটা পেপটিক আলসার ডিজিজ না কেন, কারণ এটা একটা ডাল একই পেইন। কিন্তু পেপটিক আলসার ডিজিজের সাথে আমরা জানি যে সেই ডিজিজের সাথে বার্নিং এর নেচার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিলাম। তারপরে দেখেন ফর দ্য লাস্ট 3 months he is suffering from vomiting which is projectile in nature, ঠিক আছে, containing undigested
food materials of previous meal, not bile stain but occasionally blood stain। তাহলে দেখেন যে একটা এখানে যে ফিচার্স যেটা আসছে, একটা ভমিটিং এর যে ফিচার্সটা আমরা বলছি, আরো অনেক সময় অনেক ফিচার্স থাকে, ইনডিউস ভমিটিং থাকে, অনেক ফাউল স্মেলিং হয়, অনেক কোপিয়াস ইন অ্যামাউন্ট হয়, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে 2-3 দিন আগের ফুড পার্টিকেলও সেটা বের হয়ে আসে, এবং অনেক সময় দেখা যায় যে সারাদিন খাচ্ছে খাচ্ছে এবং এট দ্য এন্ড অফ দ্য ডেতে তার দেখা যাচ্ছে ভমিটিংটা হচ্ছে। তাহলে এখানে একটা ফিচার্স দেখা যাচ্ছে যেটা একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তার সাথে দেখেন একটা আউটলেট অবস্ট্রাকশনের সাথে সাথে এখানে কিন্তু একটা ফিচার যেটা আমরা উল্লেখ করেছি ব্লাড স্টেন। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বিনাইন কেসে এটা ব্লাড স্টেনটা হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে এটা একটা ম্যালিগনেন্সি অর্থাৎ গ্যাস্ট্রিক কার্সিনোমা হওয়ার চান্স বেশি। তাহলে দেখেন একটা প্রেজেন্টিং ইলনেসে যখন আমরা আসলাম তখন কিন্তু আমরা আরো যে তার চিফ কমপ্লেইন গুলোকে কিভাবে ইলাবোরেট করতে হবে এই কথাগুলো কিন্তু আমরা এখানে বলার চেষ্টা করেছি। এখন আসেন তারপরে আমরা যে কথাগুলো বলেছিলাম, হি অলসো হ্যাজ সাফিসিয়েন্ট unintentional weight loss, ঠিক আছে, about 10 kg in the last 3 months due to loss of appetite to all types of food। তাহলে দেখেন তার দেখা যাচ্ছে যে একটা লস অফ অ্যাপিটাইট হয়েছে, যেটা এবং যার ফলে তার খুব আনইনটেনশনাল দেখা যাচ্ছে যে একটা তার একটা ওয়েট লস হয়েছে। তাহলে এই কথাগুলো আমরা একটা এখানে বললাম, এবং দেখা যাচ্ছে যে সে খুব উইকনেস হয়ে যাচ্ছে। তাহলে একটা উইকনেস একটা হতে পারে ক্যান্সারের জন্য উইকনেস হয়, আবার তার যেহেতু সে কোনো খাওয়া দাওয়া সে প্রপারলি খেতে পারতেছে না, কারণ যা খাচ্ছে তার দেখা যাচ্ছে দিনের শেষে সেটা আবার বমি করে দিচ্ছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের সাইড বাই সাইড একটা ম্যালিগনেন্সির দিকে যাচ্ছে। তাহলে হি ফিলস টায়ার্ড এট অল টাইমস এন্ড হি ইজ আনএবল টু কন্টিনিউ হিজ ডেইলি অ্যাক্টিভিটিস। তাহলে এই জিনিসগুলা তাহলে আমাদের মোর ফিচার্স যেটা দেখা যাচ্ছে যে একটা স্টোমাক, এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে ফিচার আছে সেগুলা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখেন যে আমরা যে রুলস যেটা বলছি তিনটা, একটা প্রফেশনাল ডায়াগনোসিস, তারপর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আরেকটা আমরা বলছি কি আমরা এই ডিজিজের যে কমপ্লিকেশন। তাহলে আমরা জানি যে কোন ক্যান্সার হয়ে থাকলে তার অনেক সময় কি থাকে মেটাস্টেটিক ফিচার আছে কিনা সেগুলো কিন্তু আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করতে হবে। তাহলে এখানে একটা আমরা নরমালি হিজ ব্লাডার হ্যাবিট ইজ নরমাল বাট কমপ্লেক্স অফ অকেশনাল প্যাসেজ অফ ব্ল্যাকিশ স্টুল। তাহলে এই যে আমরা বলেছি যেহেতু তার ওই যে আমরা ক্যান্সার থেকে আলসার থেকে ব্লিড করে, যেটা আমরা অনেক সময় মেলানা আকারে অনেক সময় প্রেজেন্ট করে। তাহলে তারপর আমরা দেখেন একটা এখানে খুব একটা ভাইটাল কথা, হি হ্যাজ নো সিম্পটমস লাইক জন্ডিস, কারণ আমরা জানি যে মেটাস্টেটিক ফিচার হিসেবে কিন্তু তার দেখা যাচ্ছে যে একটা জন্ডিসের একটা হিস্ট্রি থাকতে পারে, বা ব্রেনে মেটাস্টেসিস হলে হেডেক হতে পারে, লাংসে মেটাস্টেসিস হলে কফ হতে পারে, হিমোপ্টাইসিস হতে পারে, বোনসে মেটাস্টেসিস হলে বনি পেইন হতে পারে। তাহলে এগুলো কিন্তু তার নাই। তাহলে এখানে দেখেন আমাদের যে ডিজিজটা এখনো মেটাস্টেসিসের ফিচারগুলো যে আসে নাই সেটা কিন্তু আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে বলে দিলাম। তাহলে একটা চিফ কমপ্লেনে যেগুলো ছিল আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যখন আসলাম তখন কিন্তু এই যে আমরা একটা ডিজিজটাকে যখন আমরা কমপ্লেন গুলাকে ইলাবোরেট করলাম এবং তার সাথে সাথে তার ডিডি গুলাকে আমরা এক্সক্লুড করার জন্য কিছু ইনপুট আমরা এই হিস্ট্রিতে দিলাম, এবং লাস্টলি আমরা যে ডিজিজটা নিয়ে ডিল করতেছি সেই ডিজিজে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা, অর্থাৎ ম্যালিগনেন্সি হলে মেটাস্টেটিক ফিচার কোনো আছে কিনা সেটা কিন্তু আমাকে উল্লেখ করতে হবে। আর লাস্টলি আমরা এখন কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে যে সে আসলে যেহেতু ডায়াবেটিস হাইপারটেনশন এগুলো একটা অনগোয়িং প্রসেস বা অনগোয়িং ডিজিজ, তাহলে যদি সে ডায়াবেটিক হয় হি ইজ ডায়াবেটিক ফর এত ইয়ার্স, হি ইজ হাইপারটেনসিভ ফর এত ইয়ার্স, এগুলো সাধারণত আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে লিখে থাকি। অনেকে আবার এটা পাস্ট ইলনেসেও এটা প্রেফার করে, কিন্তু এখনকার কনসেন্সে আমরা কিন্তু কনটেক্সটে আমরা দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা লিখবো যে হি ইজ ডায়াবেটিক ফর এত ইয়ার্স, হাইপারটেনসিভ ফর এত ইয়ার্স, এগুলো আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করব। তাহলে এভাবে করে দেখেন আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা যে তিনটা কথা বললাম, একটা প্রফেশনাল ডায়াগনোসিস যেটা ছিল সেটাকে আমাকে ইলাবোরেট করতে হবে, ডিডি এক্সক্লুড করার জন্য আমাকে হিস্ট্রি নিয়ে সেগুলোকে এক্সক্লুড করতে হবে, এন্ড আমাদের যে প্রফেশনাল যেটা আমরা মোস্ট যেটা আমাদের ডায়াগনোসিসটা মাথায় আছে সেটা রিলেটেড কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা সেটা আমাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে উল্লেখ করতে হবে। তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস গেল। এখন আসেন পাস্ট হিস্ট্রি।
তাহলে আসেন যে পাস হিস্ট্রিতে আসলে আমাদের পাস হিস্ট্রিতে আমরা চেষ্টা করব যে আসলে তার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় পেপটিক আলসার ডিজিজ থাকে এবং সাধারণত ইনিশিয়ালি যে আমাদের কার্সিনোমা স্টোমাক গুলা কিন্তু পেশেন্ট গুলা কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে তার ওই একটা গ্যাস্ট্রিকের ওষুধ সে খেতে থাকে এবং গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেতে খেতে আস্তে আস্তে কিন্তু পেশেন্ট গুলো প্রেজেন্ট করে কিন্তু আলটিমেটলি এই দেখা যায় যে তার কিন্তু আসলে ডিজিজটা ছিল কিন্তু কার্সিনোমা স্টোমাক। তাহলে এমন কিন্তু হিস্ট্রি দেয় যে তার প্রথম দিকে সে গ্যাস্ট্রিক ওষুধ খেত, সেটা ব্যথা চলে যেত, কিন্তু এখন আর কিন্তু ব্যথা চলে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাকে নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে কোনো কারণে তার গ্যাস্ট্রোজেরোস্টমি হয়েছে, অনেক সময় এই স্টোমাক থেকে আবার কি হতে পারে, তার কিন্তু এই কার্সিনোমা স্টোমাক হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখন আসেন যে আমাদের পার্সোনাল হিস্ট্রি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু কার্সিনোমা স্টোমাকের হওয়ার জন্য কিছু স্মোকি ফুড, আমরা অনেক সময় প্রিজারভেটিভ বা আমরা যে প্রিজারভেটিভ যেগুলো ইউজ করি সেই সব ফুড খেলে বা সল্টেড ফুড খেলে সেগুলোতে কার্সিনোমা স্টোমাক হওয়ার চান্স থাকে। যেহেতু জাপানে আমরা জানি যে তারা স্মোক ফুড বেশি খায় এবং তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কার্সিনোমা স্টোমাক স্ক্রিনিং কিন্তু একটা প্রোগ্রামই তাদের আছে। তাহলে ডায়েটারি হ্যাবিটটা পেশেন্টের আসলে কেমন, এমন কোনো ডায়েটারি হ্যাবিট আছে কিনা সেটা আমাকে কিন্তু নিতে হবে। তারপরে ফ্যামিলি হিস্ট্রিতে তাদের কারো কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, এই জাতীয় কোনো ডিজিজ কোনো ফ্যামিলিতে আছে কিনা সেটা আমাকে নিতে হবে। সোশিওইকোনমিক কন্ডিশন, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তাকে যে চিকিৎসাটা দিব আসলে সে সেটা বেয়ার করতে পারবে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যে আমরা বললাম যে ইমিউনাইজেশন হিস্ট্রি, অ্যালার্জি টু এনি ড্রাগস অর ফুডের কোনো প্রতি তার কোনো অ্যালার্জি আছে কিনা সেগুলো কিন্তু আমাকে নিতে হবে, কারণ এটা আমাদের ট্রিটমেন্ট পারপাসে আমাকে ইম্পর্টেন্ট। যে তার যেহেতু সার্জারিতে কোনো মেডিকেশন বা কোনো ফুডে কোনো অ্যালার্জি আছে কিনা এটা একটা ইন জেনারেল একটা হিস্ট্রি টেকনিকের এই কম্পোনেন্ট গুলো আমাকে লিখতে হবে। তারপরে আসেন যে জেনারেল এক্সামিনেশনে নরমালি যেগুলো আমরা আসলে লিখে থাকি সেগুলো সবগুলো আমাদের এভাবে লিখতে হবে। যখন আমরা লিখবো একভাবে, কিন্তু প্রেজেন্ট করার সময় আমি দেখাবো কিভাবে সেলিং ফিচারটা বলতে হয়। তাহলে এই পেশেন্ট গুলো অ্যানিমিক হতে পারে আর ম্যাল নারিশড হতে পারে। ঠিক আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে তার লেফট সার্ভাইকাল যে সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোডটা কিন্তু এনলার্জ হতে পারে, যেটা আমাদের একটা যে একটা মেটাস্টেসিসের একটা ফিচার, লেফট সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোড। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লিম্ফ নোড এক্সামিনেশনে কার্সিনোমা স্টোমাকে বা এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড কিন্তু এনলার্জ হতে পারে। তারপরে যে আমাদের হাইড্রেশন স্ট্যাটাসটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেহেতু পেশেন্ট রিপিটেড ভমিটিং করে, পেশেন্ট ডিহাইড্রেটেড হতে পারে, তাহলে এই কথাগুলো আমাকে ইন জেনারেলি এভাবে আমাকে লিখতে হবে। তারপরে ভাইটাল সাইন হিসেবে কিন্তু আমাকে সবকিছুই লিখতে হবে, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, সবগুলা কিন্তু আমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর আসেন যে স্পেশাল থিং। এখানে স্পেশাল থিং হিসেবে আমরা যে জেনারেল এক্সামিনেশনে ইম্পর্টেন্ট যে অনেক সময় পেশেন্টের আইভি ক্যানুলা থাকে, কোনো স্যালাইন থাকে, পেশেন্ট ক্যাথারাইজ করা থাকতে পারে, এনজি টিউব থাকতে পারে। তাহলে এগুলো সবগুলো কথা কিন্তু আমাকে এই জেনারেল এক্সামিনেশনে লাস্টে কিন্তু লিখতে হবে। অনেক সময় আমরা ভুলে যাই যে পেশেন্টের যে কোনো আইভি ক্যানুলা করা আছে বা স্যালাইন চলতেছে, ঠিক আছে, এই কথাগুলো কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই, বা পেশেন্ট ক্যাথারাইজ করা আছে, তাহলে এই কথাটা কিন্তু জেনারেল এক্সামিনেশনের শেষে আমাকে কিন্তু লিখতে হবে। এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে লেফট আমাদের সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোড অনেক সময় আমরা কার্সিনোমা স্টোমাকে বা এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল ম্যালিগনেন্সিতে আমরা পেয়ে থাকি, যেটা বলা হয় ভার্চুয়াস গ্ল্যান্ড। তারপরে আসেন যে বিভিন্ন মেটাস্টেটিক অনেক সময় দেখা যায় যে ফিচার দেখা যেতে পারে, যে থ্রোম্বোফ্লেবাইটিস আমরা পেতে পারি, যেটাকে বলা হয়েছে ট্রোসল সাইন। তারপরে দেখেন যে আসি আমরা যে জেনারেল এক্সামিনেশনে পড়ে, তাহলে আমাদের দেখেন আমরা কিন্তু যখন সার্জারিতে যখন আমরা হিস্ট্রি লিখবো সেটা কিন্তু মেডিসিনের হিস্ট্রির মতো না। তাহলে সার্জারিতে যখন আমরা হিস্ট্রিতে যখন জেনারেল এক্সামিনেশন, মেডিসিনে কিন্তু এরপরে চলে আসে সিস্টেমিক এক্সামিনেশন, কিন্তু আমাদের সার্জারিতে আমরা কিন্তু এখানে চলে আসছি কিন্তু লোকাল এক্সামিনেশন। তাহলে এখানে কিন্তু এর যে পার্থক্যটা, যে একটা সার্জারিতে আমরা যখন হিস্ট্রিটা লিখবো সেটা কিন্তু মেডিসিনের মতো না। তাহলে আমরা যখন জেনারেল এক্সামিনেশন শেষ করব, তারপরের যে কম্পোনেন্টটা আসবে সেটা কিন্তু লোকাল এক্সামিনেশন।
তাহলে লোকাল এক্সামিনেশন এখানে আমাদের যেহেতু আমাদের একটা কার্সিনোমা স্টোমাক আমরা চিন্তা করেছি, তাহলে এখানে কিন্তু অ্যাবডোমেন আসবে। তাহলে আমাদের জেনারেল এক্সামিনেশনের পরে আমরা কিন্তু এখানে চলে আসবো লোকাল এক্সামিনেশন অফ অ্যাবডোমেন। তাহলে অ্যাবডোমেনে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশন এবং লাস্টে হলো ডিআরই। তাহলে এই পাঁচটা কম্পোনেন্ট হবে লোকাল এক্সামিনেশন। তাহলে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন এবং ডিআরই। তাহলে এই পাঁচটা কম্পোনেন্ট কিন্তু আমাকে লিখতে হবে। তাহলে সাধারণত দেখা যাচ্ছে যে যেটা একটা ক্যান্সার ক্যাকিটিক পেশেন্ট, তাহলে অ্যাবডোমেনটা এখানে আমরা স্ক্যাফয়েড পেতে পারি। বা যদি ম্যালিগনেন্সি যদি আবার অ্যাডভান্স হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড, ফ্ল্যাঙ্কস আর ফুল, সেটা আমরা করতে পাবো। তাহলে এই কথাগুলো কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা আমাকে লিখতে হবে। অনেক সময় ভিজিবল পেরিস্টালসিস থাকে, যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, ম্যালিগনেন্ট গ্যাস্ট্রিক আউটলেট গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে থাকে, তাহলে আপার অ্যাবডোমিনাল ভিজিবল পেরিস্টালসিস অর্থাৎ ইন্সপেকশনে যা পাচ্ছি সেটা আমরা পাবো। অনেক সময় মেটাস্টেসিস, অনেক সময় আম্বলিকাসে হয়, যেটাকে বলা হয় সিস্টার জোসেফ নোডিউল, সেটা আছে কিনা অর্থাৎ যা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা দেখবো। অ্যাসাইটিস হলে অনেক সময় আম্বলিকাসটা নরমালি ইনভার্টেড থাকে, কিন্তু হিউজ অ্যাসাইটিস হলে সেটা ইনভার্টেড হয়ে যায়। তাহলে সেই যেই কথাগুলো আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমাকে কিন্তু বলতে হবে। অনেক সময় দেখা যায় যে আপার অ্যাবডোমেনে, দেখেন এই ছবিতে দেখা যাচ্ছে আপার অ্যাবডোমেনটা দেখা যাচ্ছে যে কিছুটা ডিস্টেন্ডেড, এবং ভিজিবল পেরিস্টালসিস কিন্তু আমরা একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, স্পেশালি ম্যালিগন্যান্ট অবস্ট্রাকশনে অর্থাৎ আউটলেট অবস্ট্রাকশনে কিন্তু আমরা ভিজিবল পেরিস্টালসিস পেতে পারি আপার অ্যাবডোমেনে ফ্রম লেফট টু রাইট। তাহলে এই কথাগুলো আমাকে ইন্সপেকশনে বলতে হবে। তারপর আসলে পালপেশন। তাহলে পালপেশনে নরমালি আসলে আমরা দেখবো যে কোনো এনি টেন্ডারনেস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে কোনো এখানে যেহেতু আমরা বলেছি একটা সি স্টোমাক নিয়ে আমরা চিন্তা করতেছি, একটা এপিগ্যাস্ট্রিকে একটা লাম্প পেতে পারি। লাম্প পেলে লাম্পের সাইজ, ঠিক আছে, তার মার্জিনটা কেমন সেটা আমাকে বলতে হবে, তার সারফেসটা কেমন সেটা আমাকে বলতে হবে, সেটা ফিক্স না মোবাইল সেটা আমাকে বলতে হবে, কোনো টেন্ডারনেস আছে কিনা সেটা আমাকে বলতে হবে, এটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল, এটা কি প্যারাইটাল ওয়ালে সেটাও আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে আমাদের এক্সামিনেশনের সময় স্যাররা এটা কিন্তু খুব জানতে চায় যে তুমি একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্প বলতেছো, এই লাম্পটা কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা ফ্রম প্যারাইটাল ওয়াল লাম্প। এটা কিন্তু স্যাররা ক্রস এক্সামিনেশনে স্যাররা কিন্তু এটা দেখতে চায়। তারপরে আমাদের লিভার, স্প্লিন এগুলো পালপেবল কিনা সেটা আমাকে দেখতে হবে। আর এখানে যে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের মধ্যে একটা স্পেশাল টেস্ট আছে, সেটাকে বলা হয় সাককাশন স্প্লাশ টেস্ট। কারণ দেখা যাচ্ছে যে পেশেন্টের স্টমাকটা অনেক ডিস্টেন্ডেড হয়ে যায়, এবং সাককাশন স্প্লাশ টেস্ট করার আগে অ্যাটলিস্ট আমাকে চিন্তা করতে হবে যে 4 আওয়ার্স পেশেন্ট কোনো লিকুইড খায় নাই। কারণ একটা নর্মাল একটা পার্সন যদি জাস্ট এক গ্লাস পানি খেয়ে তাকে যদি শেক করা হয়, তাহলে কিন্তু এই সাককাশন স্প্লাশ টেস্ট পজিটিভ হবে। কিন্তু একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যেহেতু তার খাওয়া আর পাসই করে না, এক্ষেত্রে কিন্তু আমরা সাককাশন স্প্লাশ টেস্ট কিন্তু আমরা পজিটিভ পাবো। আর পারকাশনের মধ্যে মেইনলি শিফটিং, ডালনেস, ফ্লুইড, আর আমরা এখানে অসকালটেশনে বলসান নরমাল পাবো, কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে একটা অসকাল্টো পারকাশন টেস্টে কিন্তু আমরা পজিটিভ পাবো, অর্থাৎ এখানে স্টমাকটা অনেক ডিস্টেন্ডেড হয়ে যায়। কারণ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে স্টমাকটা একটা বেলুনের মতো ফুলে আস্তে আস্তে দেখা যায় পেলভিস পর্যন্ত নেমে যায়। তাহলে ওই কথাগুলো আমাকে এখানে বলতে হবে। আর পাররেক্টাল এক্সামিনেশনে গ্যাস্ট্রিক কার্সিনোমাতে আমরা যে রেকটাল আমরা ব্লুমার সেলফ আমরা পেতে পারি, অর্থাৎ ওখানে যে রেকটামে এন্ট্রো ওয়ালে দেখা যাচ্ছে যে আমাদের টিউমার শেডিং হয়, অর্থাৎ টিউমার ওখানে মেটাস্টেসিসে হয়ে ওখানে আমরা একটা রেকটাল সেলফ অফ ব্লুমার আমরা পেতে পারি। তাহলে এই কথাগুলো আমাদের বলতে হবে। নরমালি সাধারণত অত যদি অ্যাডভান্স না হয় পাবো না, তাহলে এই কথাগুলো আমরা রেকটাল ডিআরই এক্সামিনেশন আমরা নরমাল বলে দিব। এরপরে আসেন যে আমরা যেটা বললাম যে লোকাল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন হয়ে গেল, লোকাল এক্সামিনেশন হয়ে গেল, এখন আসে সিস্টেমিক এক্সামিনেশন। এটা আমাদের রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, জেরিটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, লোকোমোটর সিস্টেম, এগুলোর মধ্যে কোনো ইম্পর্টেন্স যদি পেয়ে থাকি সেটা আমাকে লিখতে হবে, আর না পেলে আমাকে বলতে হবে নাথিং অ্যাবনর্মাল ইজ ডিটেক্টেড। কারণ কার্সিনোমা স্টোমাকে যদি লাংসে মেটাস্টেসিস হয়ে থাকে, তাহলে তার কি হবে, তার যে কোনো কফ যদি থাকে সেটা আমাকে উল্লেখ করতে হবে, কোনো সাইডে যদি মেটাস্ট্যাটিক নোডুল থাকে সেখানে ডিমিনিশড লাংস, ডিমিনিশড ব্রেস্ট সাউন্ড হতে পারে, পারকাশনে ওখানে আমরা ডানলেস পেতে পারি, ওই কথাগুলো আমাকে এখানে উল্লেখ করতে হবে। আদারওয়াইজ যদি কোনো না থাকে তাহলে আমাদের বলতে হবে নাথিং অ্যাবনর্মালিটি ইজ ডিটেক্টেড। এখন আসেন যেটা যে আমাদের যে ভাইটাল একটা কম্পোনেন্ট যে আমরা বলতেছিলাম যে আসলে সেলিন ফিচার।
তাহলে আপনারা যে স্টুডেন্টরা দেখা যায় যে স্যালিন ফিচারে আসলে খুব সমস্যা হয়ে থাকে। আসলে স্যালিন ফিচারে কি লিখবেন আসলে ওটা অতটা ভালো মতো বোঝা যায় না আপনাদের, কারণ স্যাররা আসলে এই স্যালিন ফিচারটাই মেনলি শুনতে চায় যে একটা জিস্ট কথাটা আসলে কি সেটা আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু তার একদম পুরো সব কথাটা এখানে উল্লেখ থাকতে হবে। এখানে জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন সব ফাইন্ডিংসটাই স্যালিন ফিচারে থাকতে হবে। সব ইম্পর্টেন্ট পজিটিভ এবং নেগেটিভ কথাগুলো কিন্তু এখানে থাকতে হবে। তাহলে দেখেন এখানে আমরা চেষ্টা করেছি যে তার মিস্টার এত এত ইয়ার্স অফ এজ, ফার্মার, ঠিক আছে, ফ্রম কোথা থেকে আসছে, কখন অ্যাডমিশন হয়েছে এবং অ্যাডমিটেড, এন্ড কি কমপ্লেইন তার আছে সেটা আমাকে উল্লেখ করতে হবে। যে আমরা বলছিলাম অ্যাবডোমিনাল ফুলনেস এন্ড ডিসকমফোর্ট আফটার টেকিং মিল ফর 6 মান্থস, there is also complaints of dyspepsia, হেমাটেমেসিস। দেখেন এখন আমরা ভমিটিং এর সাথে তার রক্ত যাচ্ছে, তাহলে একবারে আমরা কথাগুলো করছি। অ্যানোরেক্সিয়া আছে, সিগনিফিকেন্ট ওয়েট লস ফর দ্য লাস্ট 3 মান্থ। তারপর তার যে আমরা একটু আগে বলতেছিলাম যে তার স্টুলের সাথে অনেক সময় দেখা যায় যে ব্ল্যাক হয়, সেটাকে আমরা গার্ডিক আমরা মেলনা বলতে পারি। এবং কোনো মেটাস্টেটিক ফিচার আছে কিনা সেটা আমরা কিন্তু উল্লেখ করে দিলাম। সাধারণত যে তার কোনো জন্ডিস, তারপরে তার কোনো দেখা যাচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেস, কফ, হিমোটাইসিস বা হেডেক, এগুলো কোনো কিছু নাই, তাহলে কোনো মেটাস্টেটিক ফিচার নাই। এবং সে জেনারেল এক্সামিনেশনে খুবই অ্যাক্টিভ দেখা যাচ্ছে, অ্যানিমিয়া কিছুটা প্রেজেন্ট, এবং তার যদি কোনো লেফট সুপ্রাক্যাভিকুলার যদি লিম্ফ নোড যদি পজিটিভ হয় সেটা আমাকে উল্লেখ করতে হবে। তারপর লোকাল এক্সামিনেশনে যদি কোনো আমরা তার কোনো পজিটিভ ফাইন্ডিংস পেয়ে থাকি সেটা আমাকে উল্লেখ করতে হবে। তাহলে দেখেন স্যালিন ফিচারটা আসলে খুবই জিস্ট কথাটা তাহলে যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু তারা জিনিসটা খুশি হয় যে আসলে স্যালিন ফিচারটা তার পুরো জিনিসটার রিফ্লেকশনটা আমাকে এখানে থাকতে হবে। এই কথাটাই আমরা বারে বারে বলতে চাচ্ছি যে আসলে স্যালিন ফিচারটা কি হবে। তাহলে একদম দেখেন এতক্ষণ ধরে আমরা যতটুকু আলোচনা করলাম সেটা কিন্তু এখানে একদম এক পেজের মধ্যে বা এক প্যারার মধ্যে কিন্তু আমাকে, বা এক প্যারা বা আমরা বলি 2 প্যারার মধ্যে কিন্তু এটা আমাকে শেষ করতে হবে। তারপরে আসে যে প্রফেশনাল ডায়াগনোসিস, তাহলে আমাদের কার্সিনোমা স্টোমাক আমরা বলতে পারি। তারপরে এখানে যদি আমাদের যদি মনে হয় যে এটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার আছে তাহলে আমরা বলবো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা ইনভলভ দ্য অ্যান্ট্রাম অর পাইলোরাস। তাহলে এইভাবে আমরা লিখব। আর আদার কোমরবিডিটি যদি থাকে, ডায়াবেটিস, তারপরে হাইপারটেনশন, ব্রঙ্কিয়াল অ্যাজমা, যা যা থাকে এটা কিন্তু এখানে দেখতে হবে। তারপরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে আরেকটা যে আমরা জানি যে একটা ডিউডেনাল আলসার একটা ক্রনিক কমপ্লিকেশন হিসেবে পাইলোরিক স্টেনোসিস থাকে, সেটা হতে পারে সিম্পল পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আরেকটা যেহেতু আমরা এপিগ্যাস্ট্রিক একটা লাম্প যদি পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কার্সিনোমা ট্রান্সভার্স কোলনও হতে পারে। তাহলে এগুলো আমাকে ডিজিটাল এক্সক্লুড করার জন্য যে আমরা বলেছি যে পেইন যদি থাকে তাহলে পেইনটা আমাদের ডাল একই, কিন্তু আমাদের যদি পেপটিক আলসার ডিজিজ হয়ে থাকে সেটা বার্নিং এর নেচার, পেপটিক আলসার ডিজিজে কি থাকে পিরিয়ডিসিটি থাকে। তাহলে এই কথাগুলো কিন্তু স্যারকে এই আমাকে যখন স্যারা জিজ্ঞেস করবে যে এটা পেপটিক আলসার ডিজিজ না কেন, তাহলে পেপটিক আলসার ডিজিজে পেইনটা হবে বার্নিং ইন নেচার, পিরিয়ডিসিটি থাকবে, একটা ফুডের সাথে একটা রিলেশন আছে, ডিউডেনাল আলসারের খাবার সাথে একটা রিলেশন আছে, আবার গ্যাস্ট্রিক আলসারে খাবার খেলে তার ব্যথা হয়, ডিউডেনাল আলসার খাবার খেলে ব্যথা কমে যায়। তাহলে এই কথাগুলো দেখা যাচ্ছে যে, এবং সাধারণত গ্যাস্ট্রিকের এন্টি গ্যাস্ট্রিক আলসার অর্থাৎ আমাদের যে বিভিন্ন পিপিআই প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো খেলে দেখা যাচ্ছে যে ব্যথাগুলো কমে যাচ্ছে। তাহলে এই কথাগুলো যদি আমরা বলে থাকি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা পেপটিক আলসার ডিজিজ না। তাহলে এই যে আমরা এই যে কথাগুলো বললাম যে একটা পেপটিক আলসার ডিজিজ হলে তার বার্নিং ইন নেচার, পিরিয়ডিসিটি থাকবে, যে একটা নির্দিষ্ট মাসে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট পিরিয়ড ভালো থাকে তারপরে তার পেইন হয়, কিন্তু একটা সিএস্টোমাকে একটা কনস্ট্যান্ট একটা ডাল লাইকিং পেইন থাকবে। এই কথাটা তাহলে আমাকে কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট করতে কিন্তু আমাকে সাহায্য করতেছে। তাহলে যেভাবে আমরা বললাম তাহলে একদম মানে অ্যানসার গুলো আমাকে দিতে হবে। তারপরে যে কার্সিনোমা ট্রান্সভার্স কোলন আমরা বলেছি, তাহলে এখানে কার্সিনোমা ট্রান্সভার্স কোলন না কেন, তাহলে এখানে কার্সিনোমা ট্রান্সভার্স কোলন হলে দ্য অল্টারেশন অফ দ্য বাউল ফ্লুইড হতো, একটা ফর্ম অফ কনস্টিপেশন অর ফর্ম অফ ডায়রিয়া। তাহলে এই জিনিসটা কি আছে, তাহলে এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আই ক্যান এক্সক্লুড দ্য ডিডি। তাহলে এই যে আমরা বললাম যে ডিডি এক্সক্লুড করার জন্য যে কথাগুলো তারা জিজ্ঞেস করবে সেটা অ্যানসার কিন্তু দিতে হবে, শুধু যে আমাদের লেখলে হবে না, তার অ্যানসার গুলো কিন্তু তারা জানতে চাইলে সেভাবে কিন্তু অ্যানসার গুলো দিতে হবে। একটা ডিউডেনাল আলসার, তারপরে গ্যাস্ট্রিক আলসারের আসলে খাওয়ার সাথে রিলেশনটা এগুলো কিন্তু আমরা বলতে হবে। আবার ডিউডেনাল আলসার দেখা যায় যে পেশেন্ট কিন্তু আবার ওয়েট গেইন করে, ঠিক আছে, কিন্তু আবার কার্সিনোমাতে দেখেন এই পেশেন্ট গুলো কিন্তু ওয়েট লুজ করতেছে, কারণ যে আমরা বললাম যে ডিউডেনাল আলসারে পেশেন্টের
খাওয়া খেলে সাধারণত ব্যথাটা কমে যায়, তাহলে সে দেখা যাচ্ছে ওয়েট গেইন করার একটা সম্ভাবনা থাকে। তাহলে আর যেটা বললাম যে একটা গ্যাস্ট্রিক আলসারে সাধারণত পেইনটা হয় খাবার পর এবং অনেক সময় ভমিটিং থাকে, কিন্তু একটা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের পেশেন্ট গুলা যখন বমি করে এটা এট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে এই যে ডিডি গুলো আমরা বললাম, তাহলে এভাবে করে প্রফেশনাল ডায়াগনোসিস এবং ডিডি গুলাকে আমাকে এক্সক্লুড করার জন্য সারা যখন কোশ্চেন জিজ্ঞেস করবে এটা কেন পেপটিক আলসার ডিজিজ না, তখন এটা আমাকে বলতে হবে এটা বার্নিং ইন নেচার না, পেইনটা আমাদের ডার্লেকিং পেইন। খাওয়ার সাথে যে রিলেশনটা আমরা বললাম যে গ্যাস্ট্রিক আলসার খাওয়া খেলে পারে, আবার ডিউরেল আলসারে খাওয়ার পরে দেখা যায় ব্যথা কমে যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা পেইন হবে না, কিন্তু একটা ডিসকমফোর্ট বা ফুলনেস হবে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করে আর্লি স্যাটাইটি, দেখা যাচ্ছে যে খেলেই মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, দিস ইজ কল্ড আর্লি স্যাটাইটি। তাহলে এই কথাগুলো আমাকে কি কার্সিনোমা স্টমাকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখন আসলে একটা ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে যে আমাদের কথাগুলো আমরা মনে রাখতে হবে সেটা হলো যে রুল অফ 3। তাহলে যে আমরা বলেছিলাম যে যে কোনো আমরা লং কেসে যখন আমরা আসবো রুল অফ 3 হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমরা বললাম একটা প্রফেশনাল ডায়াগনোসিস থাকতে হবে এবং ডিডি এক্সক্লুড করার জন্য হিস্ট্রি থাকতে হবে, এন্ড লাস্টলি আমাকে কমপ্লিকেশন এক্সক্লুড মানে কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাকে হিস্ট্রিটার ইনপুট দিতে হবে। ঠিক ইনভেস্টিগেশনে আসেন, তাহলে আমরা কনফার্ম ডায়াগনোসিস করার জন্য আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, ডিডি এক্সক্লুড করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, আর লাস্টে কি আমাকে যে ডিজিজ থেকে যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে দেখেন ইনভেস্টিগেশনে যে আমরা রুল অফ 3 বললাম, একটা কনফার্ম ডায়াগনোসিস করার জন্য ডায়াগনোসিস করার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, ডিডি এক্সক্লুড করার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, আর লাস্টলি আমাদের ডিজিজ থেকে কোনো কমপ্লিকেশন আমাদের কার্সিনোমাতে মেটাস্টেসিস হয় তাহলে স্টেজিং করার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে আমাকে যেটা বললাম আপার যে এন্ডোস্কোপি এন্ড কি বায়োপসি, এটাই হলো আমাদের যেটা ডায়াগনোসিস কনফার্ম করবে এবং যেটা আমাদের ডিটাকেও আমাকে এক্সক্লুড করবে। তারপরে স্টেজিং ইনভেস্টিগেশন হিসেবে আমাদের আল্ট্রাসাউন্ড, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্সরে, ইফ নেসেসারি আমরা কিন্তু সিটি অ্যাবডোমেন বা সিটি চেস্ট এগুলো আমাদের করা লাগতে পারে। এবং অনেক সময় আমরা এখন আধুনিক কিছু ইনভেস্টিগেশন আসছে যেটা লোকো রিজিওনাল এক্সটেনশন, অর্থাৎ স্টোমাকের কোন ওয়াল পর্যন্ত ইনভলভ হয়েছে সেটা আসলে সিটি স্ক্যানের চেয়ে আমাদের এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমেও আমরা জানতে পারি, বিভিন্ন আমরা টিউমার মার্কারও করতে পারি। আর লাস্টলি আমাকে যে পেশেন্ট অ্যাসেসমেন্ট করার জন্য অর্থাৎ যে ফিটনেস দেখার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়, কমন ইনভেস্টিগেশন একটা সিবিসি আমরা করি, আমরা একটা ইউরিন আরি করি, সিরাম ক্রিয়েটিনিন করি, ঠিক আছে, যেটা আমাদের একটা ইসিজি করা লাগে, বেশি একটু বয়স হলে আমরা ইকোকার্ডিওগ্রাম করি। আর চেস্ট এক্সরে তো আসলে করা লাগেই, কিন্তু চেস্ট এক্সরের সাথে এটা কিন্তু আমাদের একটা স্টেজিং ইনভেস্টিগেশন। তাহলে এভাবে করে কিন্তু আমাকে ইনভেস্টিগেশন গুলা লিখতে হবে। তাহলে যে এন্ডোস্কোপিতে যে আমরা যে কোন সাইটে আসলে তার কার্সিনোমাটা সেটা আমরা বলতে পারবো, যেটা আগে আমরা কিন্তু যে বেরিয়াম মিল এক্সরে অফ স্টোমাক করতাম, কিন্তু এখন যেহেতু আধুনিক যেটা আমরা ডাইরেক্টলি ভিজুয়ালাইজ করে আমরা কিন্তু ডিজিজটা আমরা কিন্তু বের করতে পারবো, এবং যেখানে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি বা আলসার দেখতে পাচ্ছি সেখান থেকে আমাকে কি নিতে হবে, বায়োপসি নিতে হবে। তারপরে যে আমরা একটু আগে বলতেছিলাম বেরিয়াম মিল আগে করা হতো, এখন খুব একটা করা হয় না, যেটা কিছুটা আমাদের যে এখানে সাজেস্টিভ অফ গ্যাস্ট্রিক ক্যান্সার বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে ফিচারটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেখানে একটা ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে এট দ্য পাইলোরাস অফ দ্য স্টোমাক, যে দ্বিতীয় ছবিতে কার্সিনোমা স্টোমাকে যেখানে আমরা পাইলোরাস অফ দ্য স্টোমাকে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ফিলিং ডিফেক্ট দেখতে পাচ্ছি। সারা ওয়াল দেখা যাচ্ছে বেরিয়াম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়েছে, কিন্তু পাইলোরাসে এসে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়নি। তাহলে এখানে একটা বোঝা যাচ্ছে যে একটা কেসে গ্রোথ আছে। একটু আগে আমরা বলতেছিলাম যে এখন আধুনিক যেটা লোকো রিজিওনাল এক্সটেনশন অফ দা টিউমার দেখার জন্য কিন্তু আমরা যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করতে পারি, যেটা আমাদের যে টিউমারটা আসলে আমাদের স্টোমাকের ওয়ালে কোন ওয়ালটা ইনভলভ হয়েছে, কতটুকু গিয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। তারপর আসলে যে সিটি স্ক্যান, এটারও আমাদের যে লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা সেটা আমাকে বলতে হবে, অ্যাবডোমেনে কোনো মেটাস্টেসিস আছে কিনা সেটা আমাকে বলতে পারবে, যে সারাউন্ডিং যে লোকো রিজিওনাল এক্সটেনশন যেটা আমাদের প্যানক্রিয়াসে কি এটা ইনভলভমেন্ট হয়েছে কিনা গ্রোথটা, এই যে এখানে আমাদের স্টোমাকের যে লোয়ার এন্ডের যে এখানে যে গ্রোথটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যে আমরা যেটা বলতেছিলাম চেস্টের
সিটি স্ক্যান করা লাগতে পারে, মাল্টিপল যে নোডুল থাকতে পারে, বা যে লিভারে যে মেটাস্টেসিস হয়, যে মাল্টিপল মেটাস্টেটিক নোডুল দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের স্টেজিং ইনভেস্টিগেশন হিসেবে আল্ট্রাসাউন্ড মোর অ্যাকুরেটলি আমরা সিটি স্ক্যানের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারবো। তারপরে এখন সারা বডিতে অর্থাৎ বোনে কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা, যে সারা বডিতে মেটাস্টেসিস দেখার জন্য কিন্তু আমরা পেট স্ক্যান করতে পারি, পজিট্রন ইমিশন ট্রমোগ্রাফি, সেটার মাধ্যমে কিন্তু এই যে এখন রিসেন্ট কিন্তু আরো অনেক আধুনিক অনেক ইনভেস্টিগেশন চলে আসছে, যেটার মাধ্যমে বডিতে অন্য কোনো জায়গায় মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে দেখেন স্টেজিং ইনভেস্টিগেশন মধ্যে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে স্টেজিং ল্যাপারোস্কোপিও করা যায়। তাহলে দেখেন আধুনিক আস্তে আস্তে যে কত পর্যায়ে চলে যাচ্ছে, যে আসলে ক্যান্সারটা কতটুক ছড়াইছে সেটা দেখার জন্য কতগুলো স্টেপ আমরা কিন্তু যে স্টেজিং ইনভেস্টিগেশন গুলো আমরা করতে পারি। দেখা যায় যে কোনো পেরিটোনিয়ামে কোনো কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখলাম যে পেরিটোনিয়াম সিল্ডিং আছে, তাহলে এই পেশেন্টটা কিন্তু তখন আর কিন্তু কিউরেটিভ সার্জারি হবে, তখন হবে প্যালিয়েটিভ সার্জারি হবে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাকে জানতে হবে। তারপরে আসেন কি ইনভেস্টিগেশনের পরে আমরা যেহেতু আমরা পরীক্ষাতে কিন্তু আমরা তো আসলে কোনো ইনভেস্টিগেশন জাস্ট আমরা নামগুলো লিখবো, তার ফাইন্ডিংস কিন্তু আমরা লিখতে পারবো না, কিন্তু তারপর আমাদের যে এতগুলা হিস্ট্রি গুলো আমাদের সাজেস্ট করতেছে, তারপর আমাকে তাহলে এই কথাটা লিখতে হবে কি কনফার্ম ডায়াগনোসিস। তো কনফার্ম ডায়াগনোসিস হিসেবে আমরা লিখবো কার্সিনোমা স্টোমাক, আর যদি আমাদের মনে হয় যেটা আউটলেট অবস্ট্রাকশন আছে তাহলে আমরা বলবো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ডিউ টু কার্সিনোমা ইনভলভিং দ্য অ্যান্ট্রাম অর পাইলোরাস। তাহলে এভাবে করে আমাকে কনফার্ম ডায়াগনোসিস কথাটা কিন্তু লিখতে হবে। তাহলে যদিও আমরা ইনভেস্টিগেশন ফাইন্ডিংস আমরা পাচ্ছি না, কিন্তু খাতায় আমাকে কিন্তু এই কথাগুলো লিখতে হবে। এরপরে কি আসবে, যখন কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, প্রপার কাউন্সিলিং। তাহলে কাউন্সিলিং তাকে করতে হবে যে তার আসলে একটা ক্যান্সার হয়েছে, যেটার চিকিৎসা কি কি সেটা আমাকে বলতে হবে, এন্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে প্রপার কাউন্সিলিং, কনসেন্ট টেকেন এন্ড প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি। তাহলে একটা কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেলে এভাবে করে তাকে আগাইতে হবে আমাদেরকে। তাহলে আসেন যে তাহলে আমাকে যে কাউন্সিলিং করে কনসেন্ট নিয়ে তার যে আমাদের সার্জারি যে আমরা প্ল্যান করতেছি সেটা আমাকে বলতে হবে, বা ট্রিটমেন্ট অপশনগুলো পেশেন্টকে আমাকে বলতে হবে। আর যে কোনো ক্যান্সারের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হিসেবে হবে। এখানে শুধু সার্জন থাকলে কিন্তু হবে না, এটা নিউট্রিশনালিস্ট থাকতে হবে, এটা আমাকে দেখতে হবে যে তাকে ফিজিওথেরাপিস্ট থাকতে হবে, কারণ এটা একটা আমাদের কিন্তু এটা একটা অনকোলজিস্ট থাকতে হবে। তাহলে এটা একটা টিম ওয়ার্ক, এখানে কিন্তু একা আমি কিন্তু সার্জন শুধু চিকিৎসা দিলে কিন্তু আমাকে হবে না, ঠিক আছে? তাহলে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু আমাকে বলতে হবে, এবং আমাদের ট্রিটমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু দ্য স্টেজ। তাহলে এই ট্রিটমেন্টটা কিন্তু আমি স্টেজ অনুসারে কিন্তু তার ট্রিটমেন্টটা হবে। তাহলে যদি আমাদের দেখা যায় যে অনেক জায়গায় ছড়াই গিয়েছে, যেমন আমরা ছবিতে দেখলাম যে যদি লিভারে মেটাস্টেসিস হয়ে থাকে, পেরিটোনিয়ামে যে মেটাস্টেসিস হয়ে থাকে, তখন কিন্তু ক্যান্সার আমরা কাটার অপশনটা অনেক ক্ষীণ চলে আসবে। তাহলে তখন আমরা অনেক সময় দেখা যায় প্যালিয়েটিভ বাইপাস করব। তাহলে ওই কথাগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর যদি দেখা যায় যে না, টিউমারটা আমরা রিসেক্টেবল, প্যানক্রিয়াসে কোনো ইনভলভমেন্ট নাই, কারণ অনেক সময় পোস্টার ওয়াল যেটা আমাদের প্যানক্রিয়াসে অনেক সময় ইনভলভমেন্টে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যান্সারটা কাটতে পারবো না, বা আমরা যে গ্যাস্ট্রেক্টমি বা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি সেটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ হবে আমাদের প্যালিয়েটিভ বাইপাস। সিম্পলি আমরা কি করে দেবো, শুধু গ্যাস্ট্রোজিওস্টমি করবো, কোনো গ্যাস্ট্রেক্টমি করা যাবে না। তাহলে এই কথাগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। এরপরে কিন্তু পেশেন্টের শুধু যে ট্রিটমেন্ট দিলে কিন্তু বা সার্জারি করলে কিন্তু শেষ হবে না, তাকে কিন্তু আবার কেমোথেরাপি, রেডিওথেরাপি অনেক সময় দেওয়া হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। তাহলে দিস ইজ কল্ড কি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা টিম ওয়ার্ক। তাহলে অনকোলজি, ঠিক আছে, তারপরে আমরা যেটা বললাম রেডিওথেরাপিস্ট, তারপরে আমরা বললাম নিউট্রিশনিস্ট, তাহলে এগুলো সবগুলো আমাকে ইনভলভমেন্ট এখানে থাকতে হবে। তাহলে এখন আসেন যে কোনো টিউমার সার্জারিতে শুধু কিন্তু ক্যান্সার শুধু রিমুভ করলে হবে না, এটা আমাকে যে টিউমার রিসেকশন করতে হবে অনকোলজিক্যাল রিসেকশন। অনকোলজিক্যাল রিসেকশন বলতে আমরা বুঝি যে তার ক্লিয়ার মার্জিন থাকতে হবে, এবং আমাদের যে নিউরোভাস্কুলার ক্লিয়ারেন্স লাগতে হবে, অর্থাৎ ভাস্কুলার অর্থাৎ আমাদের লিম্ফ্যাটিক যে ক্লিয়ারেন্স, অর্থাৎ আমাদের যে লিম্ফ্যাটিক ড্রেন তার যেটা হতে পারে যে নিম্ন যেটা ইনভলভমেন্ট আছে কিনা, বা ওই অনুসারে কিন্তু তার চিকিৎসা হবে। তাহলে কার্সিনোমা স্টোমাকে শুধু কি আমরা গ্যাস্ট্রেক্টমি বা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করা হবে তা কিন্তু না, এর সাথে সাথে আমাকে কিন্তু যে মার্জিনাল ক্লিয়ারেন্স, যে অনকোলজিক্যাল ক্লিয়ারেন্স আছে কিনা,
এবং আমাদের যে অর্থাৎ লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্সটা হচ্ছে কিনা, অর্থাৎ লিম্ফ নোড ড্রেনেজের যে বিভিন্ন টায়ার থাকে, তাহলে কার্সিনোমা স্টোমাকে সাধারণত তিনটা টায়ার হিসেবে আমরা লিম্ফ নোডের ডিস্ট্রিবিউশনটা বলি। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার এবং থার্ড টায়ার। এটাকে আমরা যদি ফার্স্ট টায়ার লিম্ফ নোডটা যদি আমরা রিমুভ করি, যেটা বলা হয় পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড। সেকেন্ড টায়ারটা কি, যেটা লিম্ফ নোড অ্যালং দ্য গ্রেট ভেসেল, এটা হলো সেকেন্ড টায়ার। আর ডিস্টাল যে লিম্ফ নোডটা থাকতেছে সেটা হচ্ছে যে টায়ার 3। এই জন্য এই যে ডিসেকশনটা, অর্থাৎ টিউমার ডিসেকশনটাকে এই জন্য আমরা টার্মটা ইউজ করি D1, D2 এন্ড D3 ডিসেকশন। তাহলে সিএ স্টোমাকের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মার্জিনাল যে ক্লিয়ারেন্সটা সেটা সাধারণত 5 সেন্টিমিটার, অর্থাৎ প্রক্সিমালি সাধারণত আমরা চেষ্টা করব টিউমার থেকে আনস্ট্রেস স্টোমাকের প্রক্সিমালি আমরা সাধারণত 5 সেন্টিমিটার আমরা সাধারণত যে প্রক্সিমাল যে ক্লিয়ারেন্সটা টিউমার থেকে আমাদের ক্লিয়ারেন্সটা নিতে হবে। এবং আমাদের যে লিম্ফ নোড বললাম যে যদি দেখা যায় যে পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড ইনভলভ করে নাই, তাহলে আমরা শুধু D1 ডিসেকশন করলে হবে। তারপরে যদি দেখি যে লিম্ফ নোড আমাদের যে পেরিগ্যাস্ট্রিক লিম্ফ নোড গুলা ইনভলভ হয়েছে, তাহলে আমাদের কিন্তু যে অ্যালং দ্য গ্রেট ভেসেলস অর্থাৎ ওয়ান স্টেজ বা ওয়ান টায়ার অ্যাহেড ডিসেকশন করতে হবে। তাহলে এই টিউমারের এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে টায়ারের লিম্ফ নোড ইনভলভ করে নাই সেই টায়ারটা আমাকে নিতে হবে। যদি কোনো লিম্ফ নোড ইনভলভমেন্ট নাই, তাহলে যা শুধু ফার্স্ট টায়ার নিলে হবে। যদি ফার্স্ট টায়ারটা ইনভলভ হয়, তাহলে সেকেন্ড টায়ার অফ গ্রুপ অফ লিম্ফ নোডটা আমাকে নিতে হবে। তাহলে এইভাবে করে আমাদের টিউমার সার্জারি করি। তাহলে আসেন যে আমরা যদি টিউমারটা যদি অ্যান্ট্রামে, ঠিক আছে, ওখানে যদি থাকে, তাহলে আমরা যে লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তারপরে আমরা যে রো এন্ড ওয়াই গ্যাস্ট্রোজেনোস্টমি আমরা করতে পারি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। রো এন্ড ওয়াই আসলে একটু ছবিতে একটু জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। এই যে রো এন্ড ওয়াইটা আসলে কিভাবে করে এই ছবিতে কিন্তু খুব সুন্দরভাবে ডিটেইলস দেখানো হয়েছে। তাহলে দেখেন আমরা যেটা বললাম যে ক্যান্সার থেকে সাধারণত আমরা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরামটা আমরা এখানে ডিসেক্ট করব, এবং ক্যান্সার থেকে 5 সেন্টিমিটার প্রক্সিমালি আনস্ট্রেস স্টোমাকে সেখানে আমরা কাটবো। ক্যান্সার থেকে যে আমার কার্সারটা যেখানে নড়তেছে সেটা একটু খেয়াল করেন। ক্যান্সার থেকে আনস্ট্রেস স্টোমাকের আমরা কত সেন্টিমিটার যাব, 5 সেন্টিমিটার অ্যাবাভলি আমরা যাব। ঠিক আছে, এখন আসেন যে আমরা যদি রুল লুপটা করতে চাই, যে আমরা জানি যে ডিউডেনাম এবং জেজুনামের যে জাংশনটা ডিজে জাংশন বলে, সেখান থেকে সাধারণত 25 থেকে 30 সেন্টিমিটার দূরে আমরা কিন্তু সেই জেজুনামটাকে আমরা কাটবো। তাহলে সি এন্ডটা দেখেন এ এন্ডের সাথে যুক্ত হবে, যেটাকে বলা হয়েছে গ্যাস্ট্রোজেনোস্টমি। আর দেখেন যে আমাদের যে বি এন্ডটা ছিল, সেই বি এন্ডটা দেখেন ডি এন্ডের সাথে আমরা কি করতেছি, এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস করতেছি, সেটাকে বলা হয় জেজুনোজেনোস্টমি। তাহলে এই যে এই জিনিসটা, এটাই হলো যে আমাদের রু এন্ড ওয়াই গ্যাস্ট্রোজেনোস্টমি। তাহলে দেখেন আমরা যে ডিজে জাংশন থেকে, যেখানে আমরা বি এবং সি এর যে জাংশনটা, যেটাকে আমরা ডিজে জাংশন থেকে সাধারণত 30 সেন্টিমিটার দূরে আমরা জেজুনামটাকে কাট করতেছি, এবং সি এন্ডটাকে আমরা এ এন্ডের সাথে অ্যানাস্টোমোসিস করতেছি, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রোজেজোনোস্টমি। আর যেটা আমরা করলাম যে সি এন্ডটা যেহেতু উপরে চলে গেল, তাহলে বি এন্ডটা এই যে আমাদের ডি এন্ডের সাথে কি হবে, অ্যানাস্টোমোসিস হবে। ঠিক আছে, সাধারণত এটা আমরা চেষ্টা করি সাধারণত 50 সেন্টিমিটার, এই যে সি থেকে ডি পর্যন্ত এই দূরত্বটাকে আমরা সাধারণত ধরি 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার দূরে আমরা জেজুনোজেনোস্টমি, এটাকে বলা হয় এন্ড টু সাইড জেজুনোজেনোস্টমি। দিস ইজ কল্ড কি রু এন্ড ওয়াই গ্যাস্ট্রোজেনোস্টমি। এটা আমরা লোয়ার পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমিতে করে থাকি, এবং তার সাথে অবশ্যই আমাদের লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স করতে হবে। যে কোনো ক্যান্সার সার্জারিতে আমাদের কিউরেটিভ ট্রিটমেন্ট হিসেবে শুধু যে ক্যান্সার এবং এর মার্জিনাল ক্লিয়ারেন্স হলে হবে না, এটাকে আমাকে অবশ্যই লিম্ফোভাস্কুলার ক্লিয়ারেন্স করতে হবে। তাহলে আর যদি দেখা যাচ্ছে যে টিউমারটা আরো প্রক্সিমাল এন্ডে আছে, অথবা দেখা যায় যে টিউমারটা যদি দুইটা সেগমেন্টে বডি এবং পাইলোরাসকে ইনভলভ করে, তাহলে কিন্তু আমাকে টোটাল গ্যাস্ট্রেক্টমি করতে হবে। তাহলে এটা টোটাল গ্যাস্ট্রেক্টমিতে আমরা একটা ছবিতে, তারপরেও যে আমরা যে রু এন্ড ওয়াই আমরা ইসোফেগোজেনোস্টমি করেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যেটা আমরা একটু আগে বললাম, অনেক হিউজ গ্রোথ, যেটা আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো রিসেকশন করা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে যে পোস্টেরিয়র ওয়াল, স্পেশালি যে প্যানক্রিয়াস ইনভলভ করে গেছে, লিভারে মেটাস্টেসিস হয়েছে, মাল্টিপল সিল্ডিং ইন দা দেখা যাচ্ছে যে লিভার এবং পেরিটোনিয়ামে অনেক সিল্ডিং হয়েছে, তখন শুধু প্যালিয়েটিভ যে গ্যাস্ট্রোজেনোস্টমি করা হয়। তাহলে প্যালিয়েটিভ গ্যাস্ট্রোজেনোস্টমি সাধারণত বলা হয় যে এটা হলো অ্যান্টিকোলিক আইসোপেরিস্টালটিক
গ্যাস্ট্রোজেনোস্টমি। এটা সাধারণত অ্যান্টেরিয়রলি সাধারণত স্টমাকের সাথে এটা অ্যানাস্টোমোসিস করা হয়। এই যে একটু আগে আমরা যেটা বলতেছিলাম D1 D2 D3 যেটা আমরা ডিসেকশন হিসেবে করব, যেটা শুধু গ্যাস্ট্রিক অর্থাৎ স্টমাকের চারপাশে যে লিম্ফ নোড পেরিগ্যাস্ট্রিক সেটা D1, আর লিম্ফ নোড অ্যালং দা গ্রেট ভেসেল সেটা D2, আর ডিস্টাল যে লিম্ফ নোড যেটা মোর ডিস্টাল সেটাকে D3। তাহলে D3 যদি আমরা ডিসেক্ট করি সেটাকে বলবো হলো D3 ডিসেকশন। যদি আমরা যদি লিম্ফ নোড অ্যালং দা গ্রেট ভেসেল সেটা হলো D2, আর লিম্ফ নোড অ্যালং দা গ্যাস্ট্রিক যেটা পেরিগ্যাস্ট্রিক সেটা D1। তারপরে যে আমরা বললাম কেমোথেরাপি, রেডিওথেরাপি, সেই অপশনও কিন্তু আমাকে সাবসিকুয়েন্টলি পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। এখন আসেন যে আসলে কার্সিনোমা স্টোমাকে আসলে এই কথাগুলো শুধু জাস্ট একটু জানতে হবে। জাস্ট মোস্ট যে কমন যে কার্সিনোমা যেটা স্টোমাকে হয় সেটা হলো আমাদের অ্যাডিনোকার্সিনোমা। তাছাড়া আদার অনেক লিম্ফোমা হতে পারে, জিস্ট হতে পারে, ঠিক আছে, যে কার্সিনোয়েড টিউমার হতে পারে, এগুলো একটু নামগুলো একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার আর লেট গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার কাকে বলে? মিউকোসা এন্ড সাবমিউকোসা উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড। তাহলে এটাকে বলা হয় আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। এই ডেফিনিশনটা সারা কিন্তু ধরে থাকে। হোয়াট ইজ আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার? আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার হলো যেটা মিউকোসা এন্ড সাবমিউকোসা ইনভলভমেন্ট উইথ অর উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য লিম্ফ নোড, আর ইনটু অর থ্রু দ্য মাসকুলারিস প্রক্রিয়া সেটা হলো অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে জাপানিজ ক্লাসিফিকেশন অফ আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সারের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এগুলা অতটা সারা কখনোই ধরে না। তারপরে বোরবেন ক্লাসিফিকেশন অফ দা, আমরা এটা গ্রস ক্লাসিফিকেশন বলি, ঠিক আছে, যেটা আমরা একটু অনেক সময় এগুলো খুব একটা আসলে জানা আমাদের অতটা দরকার নেই, জাস্ট একটু পার্সোনাল ইন্টারেস্টে এগুলো একটু জেনে রাখা ভালো। এখন আসেন যে সাইন সিম্পটম অফ গ্যাস্ট্রিক ক্যান্সারের মধ্যে আছে একটা ডিসপেপসিয়া, ঠিক আছে, তারপরে পেইন হতে পারে যেটা আমরা বললাম একটা ডাল একই, ঠিক আছে, আর আর্লি স্যাটাইটি, এটা একটা খুব কমন একটা গ্যাস্ট্রিক ক্যান্সারের একটা আর্লি স্যাটাইটি, অর্থাৎ দেখা যাচ্ছে যে খেলেই তার পেট ভরে যাচ্ছে। তারপরে যেটা আমরা বললাম যে অ্যাস্থেনিয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট, একদম উইকনেস, ঠিক আছে, জেনারেলাইজ উইকনেস, অ্যাস্থেনিয়া হয়, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। আর ভমিটিংটা সাধারণত দেখা যাচ্ছে যে অনেক সময় যে আমরা জানলাম যেটা হলো যে মেনলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে যখন চলে যায় তখন পেশেন্টের ভমিটিং হয়, বা অনেক সময় ডালেটিং পেইন থেকেও পেইন সেন্টারকে ট্রিগার করলেও পেশেন্টের অনেক সময় ভমিটিং হয়। তারপরে যেটা আমরা বললাম নশিয়া পেশেন্টের থাকে, যেটা অ্যাপিটাইট ডিস্টারবেন্স যেটা থাকে, অ্যানিমিয়া থাকতে পারে, ঠিক আছে, ক্যাকেশিয়া হয়ে যায় পেশেন্টের। তারপরে একটা অ্যাবডোমেনে আমরা একটা লাম্প পেতে পারি, ঠিক আছে, সেই লাম্পের ক্রাইটেরিয়া কেমন হবে? সাধারণত এটা অ্যাকর্ডিং টু দা সাধারণত বলে যে যদি গ্যাস্ট্রিক ক্যান্সারের সাধারণত যদি লাম্প যদি আমরা ইন্ট্রা অ্যাবডোমিনালি পেয়ে থাকি সেটা সাধারণত অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে এটা স্যাররা ইন জেনারেলি অনেক সময় ধরে থাকে যে যদি গ্যাস্ট্রিক ক্যান্সারে যদি আমরা ইন্ট্রা অ্যাবডোমিনাল লাম্প যদি হাতে পেয়ে থাকি এটা কিন্তু রিপ্রেজেন্ট করে অ্যাজ কিন্তু কি একটা লেট গ্যাস্ট্রিক ক্যান্সার। তাহলে এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে। আর কমপ্লিকেশন হিসেবে আসলে বিভিন্ন ভাবে এটার মেটাস্টেসিস হয়, ঠিক আছে, এটা ডাইরেক্ট মেটাস্টেসিস হতে পারে, এটা লিম্ফ্যাটিক মেটাস্টেসিস হতে পারে। তাহলে সেই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমাকে মনে রাখতে হবে। তাহলে ব্লাড বর্ন মেটাস্টেসিস যেটা আমরা জানি যে বা ডাইরেক্ট আমাদের যে মেটাস্টেসিস হতে পারে ব্লাড বর্নের মাধ্যমে, যেটা আমাদের লাংসে যেতে পারে, বোনে যেতে পারে, লিভারে যেতে পারে। আর যে আরেকটা জিনিস আছে যে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ এজে কিন্তু একটা পেশেন্টের যদি গ্যাস্ট্রিক ক্যান্সার কিন্তু তার ওভারিতে আমাদের মেটাস্টেসিস হয়। তাহলে এটা কখন? এটা কিন্তু একটা মেনোপজ লেডিতে হবে না, এটা কখন হবে? ফিমেল ইন রিপ্রোডাক্টিভ এজ, তখন সেটাকে যদি আমাদের মেটাস্টেসিস হয় সেটাকে বলা হয় গুটেনবার্গ টিউমার। তাহলে এটা কিন্তু ফিমেল উইথ রিপ্রোডাক্টিভ এজ। আর যেটা আমরা আম্বিলিকাসে যদি যাই সিস্টার জোসেফ ব্লোডিউ প্যালিটেন অ্যাসেলিস হতে পারে, আর যেটা রেকটামে যাও যে গ্লুমার সেল। তাহলে যে আমরা ডাইরেক্ট স্প্রেড হতে পারে, লিম্ফ্যাটিক স্প্রেডে যেটা আমরা বললাম যে ভার্চুয়াল গ্ল্যান্ড যেটা লেফট সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোড হতে পারে, ঠিক আছে, তারপরে ট্রান্সপেরিটোনিয়াল যেটা আমরা বললাম যেটা ওভারিতে যেতে পারে। তাহলে দিস ইজ এই এত কিছু যেটা আমরা অ্যাজ এ হোল কার্সিনোমা স্টোমাকে আমরা পেয়ে থাকি। আমরা ইন ডিটেইলস হিস্ট্রি রাইটিংটা কিভাবে হবে, পেশেন্টের ম্যানেজমেন্ট এবং এর সাথে কার্সিনোমা স্টোমাকের যে সাইন সিম্পটমগুলো, তার চিকিৎসা, তার সার্জারি, সেগুলো আমরা কিন্তু একটু বলার চেষ্টা করেছি, এবং মডালিটিস অফ ইনভেস্টিগেশন আসলে কি কি হয়ে থাকে একটা কার্সিনোমা স্টোমাকে সেগুলো আমরা আলোচনা করেছি। এতক্ষণ পর্যন্ত আসলে আমরা এই এতগুলো আমরা আলোচনা করলাম।
কার্সিনোমা স্টোমাকে। এখন যদি কারো আসলে কোশ্চেন থাকে যে আসলে এই রিলেটেড যদি আসলে একটা হিস্ট্রি রাইটিং এ আসলে কিভাবে আমরা লিখবো এবং কিভাবে আমরা বলবো সেটা কিন্তু আমরা বলার চেষ্টা করলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট আসলে স্যালিয়েন্ট ফিচার, স্যালিয়েন্ট ফিচারটা আসলে কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমরা আজকে কিন্তু যেটুকু পারলাম আমরা আসলে করতে চেষ্টা করি যে একটা স্যালিয়েন্ট ফিচারটা আসলে কি পজিটিভ এবং কি নেগেটিভ ফাইন্ডিং। এটা কিন্তু এক লাইন বা দুই লাইনে না, বা এটা পুরো হিস্ট্রিটা আবার লিখলে হবে না, এটা একদম জিস্ট কথাটা আমাকে স্যারের কাছে প্রেজেন্ট করতে হবে। এবং স্যাররা কিন্তু এই স্যালিয়েন্ট ফিচারটা শুনতে চায় যখন আমাদের, কারণ একটা শর্ট মাত্র 15 মিনিট বা আসলে হাইয়েস্ট দেখা যায় যে 15 মিনিটের বেশি না, দেখা যায় যে 10-12 মিনিটের মধ্যে একটা লং টেস্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে। লং টেস্টটা কিন্তু আসলে মানে অ্যাজ এ হোল চিন্তা করলে কিন্তু আসলে সহজ। এবং সারা দুই একটা এক্সামিনেশন সারা করতে দিবে, ঠিক আছে তুমি একটু লিভারটা পালপেট করো, তুমি একটু ফ্লুইড থ্রিল বা শিফটি ডালনেসটা কিভাবে দেখায়, তুমি একটু পেশেন্টের অ্যানিমিয়াটা কিভাবে এক্সামিনেশন করছো, এই যে তুমি একটা লাম বলতেছো অ্যাবডোমেনে, এটা কি ইন্ট্রা অ্যাবডোমিনাল নাকি এটা আসলে প্যারাটাল ওয়াল, এটা একটু আমাকে দেখাও তো। এই কয়টা এক্সামিনেশন সারা শুধু দেখতে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে লং টেস্টটা কিন্তু আসলেই সহজ। এবং স্যালিয়েন্ট ফিচার বলাটা বা লেখাটা কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। এটা এক লাইনে বা দুই লাইনে শেষ হবে না, বা পুরো হিস্ট্রিটা লেখলেও হবে না। এখানে জিস্ট কথাটা আমাকে প্রতিটা কথা কিন্তু এখানে উল্লেখ থাকতে হবে। দেখেন এখানে আমাদের পার্টিকুলার পেশেন্ট আছে, তারপরে এখানে আমাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এখানে আমাকে আছে, এখানে আমার জেনারেল এক্সামিনেশনের কথা থাকতে হবে, এখানে আমার লোকাল এক্সামিনেশনের কথা থাকতে হবে। সবগুলা কথা কিন্তু এই স্যালিয়েন্ট ফিচারে আমাকে থাকতে হবে। মোটামুটি আজকে আমাদের ক্লাস আসলে এইটুকুই। এখন যদি কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে ফেসবুক লাইভে আসলে কেউ যদি কোনো কোশ্চেন করে থাকো তাহলে আমার সাথে কিন্তু কমিউনিকেট করা যায়। আর না হলে আসলে আমাদের এখানেই আমাদের ক্লাস শেষ হবে। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরো কিছু লং কেস আসলে কিভাবে রাইট করতে হয়। তাহলে এটা আসলে কিন্তু একটা আমাদের আসলে লং কেস গুলো কিন্তু ফিক্স। তাহলে যে একটা সিএস তোমাকে কিভাবে লং কেস লিখতে হবে আজকে কিন্তু আমরা আলোচনা করার একটা টেমপ্লেট আপনারা বানায় ফেলেন। তাহলে কিন্তু এই যে একটা সিএস স্টোমাক আসলে এই ঘুরে ফিরে এই কয়েকটা সিমটমই কিন্তু আসলে থাকবে। তাহলে আমার যদি একটা লেখা প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু আর এই সমস্যাগুলো হবে না। কিন্তু পরীক্ষা হলে যে লেখার যে সমস্যাটা আমরা ফেস করি আসলে দেখা যায় যে আমাদের প্র্যাকটিসটা কম থাকে। তাহলে যদি আমরা একটা টেমপ্লেট অর্থাৎ একটা কমপ্লিট একটা হিস্ট্রি যদি আমরা দাঁড় করে একটা লিখে রাখি, একটা কার্সিনোমা স্টোমাক আসলে এই পয়েন্টগুলো দিয়ে আমরা হিস্ট্রিটা রাইট করব। কারণ সাধারণত সিমটম গুলো কাছাকাছি থাকে, এদিক সেদিক করেই কিন্তু আমরা হিস্ট্রিটা রাইট করতে পারি। ঠিক তেমনি একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তারপরে আমরা একটা কোলিলিথিয়াসিস বা ক্রনিক কোলিসিস্টাইটিসের পেশেন্ট গুলো আসলে টাইম টু টাইম আমরা লং কেস হিসেবে এই হিস্ট্রিগুলো আসলে আলোচনা করবো। এবং ম্যানেজমেন্ট আসলে যে বললাম লং কেসে কিন্তু আসলে পেশেন্টের ম্যানেজমেন্ট বা এগুলো নিয়ে কিন্তু সারা অতটা জিজ্ঞেস করে না। মেনলি হলো সারা দেখে যে প্রেজেন্টেশনটা কেমন হয়েছে, তুমি রাইটিং এর মধ্যে কোনো ভুল বা কোনো বানান ভুল বা ইনভেস্টিগেশনের মধ্যে কোনো গ্রস মিস্টেক করেছে কিনা সেটা দেখবে। আর হলো এক্সামিনেশনটা যেটা বললাম যে জেনারেল অ্যানিমিয়াটা দেখাও, একটু জন্ডিসটা দেখাও, একটু ডিহাইড্রেশনটা দেখাও, তারপরে অ্যাবডোমেন পালপেশনের লিভারটা একটু দেখাও, তুমি একটা যেটা হলো যে স্প্লিনটা পালপেট করে দেখাও। এই জিনিসগুলো স্যাররা কিন্তু দেখতে চায়। আর যে কাজগুলো আমরা যেটা অনেক সময় মিস করি যে পরীক্ষা হলে তাড়াহুড়াতে অনেক সময় দেখা যায় যে আসলে আমরা ডিআরই করতে ভুলে যাই, কারণ একটা কার্সিনোমা স্টোমাকে ডিআরই খুব ইম্পর্টেন্ট, তাহলে এটা অবশ্যই করতে হবে। তারপরে অনেক সময় আমরা পালস, বিপি, টেম্পারেচার এগুলো কিন্তু আমরা আন্দাজে লিখি, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই পেশেন্টকে এগুলো মেজার করে তারপরে কিন্তু লিখতে হবে। কারণ সারা এখানে যদি আমরা পরীক্ষার মধ্যে যদি আমরা আসলে যদি নিজেরা না এক্সামিনেশন করে যদি লিখি তাহলে সারা কিন্তু খুব মাইন্ড করে। এবং সারা কিন্তু এগুলো দেখে আসলে কি, এবং পেশেন্টের কে জিজ্ঞেস করে আসলে আপনার কি এই যে প্রেশার এখানে ইয়েটা কাপটা বিপি মেশিনের কাপটা লাগিয়ে দেখেছে কিনা, এটা কিন্তু পেশেন্টের ক্রস এক্সামিনেশন করে। তাহলে এই ভুলগুলা, এই যে আমি ছোট ছোট কথাগুলো বলতেছি যে এই ভুলগুলা কিন্তু করা যাবে না। তাহলে মোটামুটি আজকে এই পর্যন্ত আসলে আমাদের ক্লাস। সবাইকে শুভরাত্রি এবং কষ্ট করে এই ক্লাস শোনার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।